প্রতিবাদ আন্দোলন মিছিল চলছে। 144 ধারা জারি করে শ্যামবাজার থেকে আরজিকর মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। 144 ধারা জারি করে ফুটবল প্রেমীদের প্রতিবাদ ঠেকানোর চেষ্টা হয়েছিল। আজকের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কোনো ধরনের শান্তিপূর্ণ আন্দোলনের উপর সরকার বল প্রয়োগ করতে পারবে না এবং প্রতিবাদ আন্দোলন ঠেকানোর ক্ষেত্রে সরকার এবং প্রশাসনকে সংবেদনশীল হতে হবে। এই সরকার যে সংবেদনশীল নয়, এটি যে অসহিষ্ণু সরকার, প্রতিহিংসা পরায়ণ সরকার, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সামান্যতম শ্রদ্ধা না রাখা সরকার। আজকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাই প্রতিষ্ঠিত হলো। মহারাষ্ট্রের বদলাপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তাই নিয়ে এখন উত্তাল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বদলাপুরে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, তাই নিয়ে এখন উত্তাল হয়ে আছে মহারাষ্ট্র। দর্শনের ঘটনা হলে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে এবং সেটি যদি উত্তাল হয়ে ওঠে, উত্তাল হবে। কিন্তু এটা আমি বিশ্বাস করি, যেখানে বিজেপি সরকার আছে সেখানে অপরাধীরা ধরা পড়বে, ওখানে কামদুনি পুনরাবৃত্তি হবে না কিংবা আরজিকরের মতো প্রমাণ লোকের চেষ্টা হবে না। সুখেন্দু শেখর রায়ের পর এবার জহর সরকার মুখ খুললেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি অনেক আগেই তৈরি হওয়া উচিত ছিল বললেন তিনি। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিও তুলেছেন তৃণমূল সাংসদ জহর সরকার। আমরা ডে ওয়ান থেকে বলছি যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা উচিত ছিল, তার কাস্টোডিয়াল ট্রায়ালের প্রয়োজন ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে কি করে বিজ্ঞপ্তি জারি করে বলা হলো যে এটা ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, এটা আত্মহত্যা। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার প্রবণতা এই তৃণমূল সরকার ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে 1 দশক ধরে। আবার সেটা হয়েছিল। সুতরাং যা কিছু রহস্যজনক ঘটনা এর মধ্যে আছে সেটা ওকে গ্রেপ্তার করে ওর ইন্ট্রোগেট করলেই তবেই জানা যাবে। কারণ নিজে বলেছে ওখানে ঘুঘুর বাসা আছে। কি কারণে তাকে ওখানে বসানো হয়েছিল? আমাদের দলের পক্ষ থেকে ডক্টর মধুচন্দ্রা কর, মেডিকেল সেলের পক্ষ থেকে তিনি প্রেস কনফারেন্স করে বহু অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন। অতীতে আমরা এটা করেছি তার বিরুদ্ধে। আজকে তাকে 4 ঘন্টার মধ্যে আরেকটা জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো। তাহলে কি তার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে না প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে যাওয়ার জন্য তাকে রেখেই দেওয়া হচ্ছে? সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী এবং নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দায় এড়াতে পারেন না। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়। আন্দোলন হচ্ছে, নিরাপত্তার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন মহিলাদের। আবার বলছি, এটার থেকেও বড় যে ঘটনা, এই মহিলা হচ্ছেন তার সম্পূর্ণতার শিকার। আমি একটা তালিকা আপনাকে বলছি। আরজিকর হসপিটালে ডক্টর সৌমিত্র বিশ্বাস 10ই অগস্ট 2002 পর্নোগ্রাফি একটা র্যাকেট চলত, সেটা উনি জেনে ফেলেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তাকে খুন করা হয়েছিল, তার মৃতদেহটা পাওয়া গিয়েছিল একটা সুটকেসের মধ্যে। ডক্টর অভিজিৎ দত্ত 22শে অক্টোবর 2003 ড্রাগ ওভারডোজ, সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু এটা সুইসাইড নয়। অভিযোগ উঠেছিল যে তাকে ওখানে মেরে ফেলা হয়েছে কোনো কিছু প্রতিবাদের জন্য, কিন্তু তিনি ড্রাগ এডিক্ট ছিলেন না। ডক্টর গৌতম পাল অক্টোবর 23, 2016 আনন্যাচারাল ডেথ, মৃত্যুর কারণ জানা যায়নি। তিনিও কোনো ঘটনার সঙ্গে প্রতিবাদ করেছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার উপরে যে কোনো সময় প্রাণহানির চেষ্টা হতে পারে, তারপরে তিনি মারা যান, ধামাচাপা পড়ে গেছে। মে 2020 ডক্টর পৌলমী সাহা, তিনি চিটপুট ড্রাগ কেসের সম্পর্কে কিছু প্রতিবাদ করেছিলেন। তাকে সুইসাইড করতে হয়েছিল আন্ডার প্রেশার। তার পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, কঠোর নিষ্পত্তি হয়নি। ডক্টর শুভ্রজিৎ দাস 13ই অগস্ট 2023 ড্রাগ ওভারডোজ, একই কথা বলা হয়েছিল। একটা র্যাকেটের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, রহস্যজনক মৃত্যু।
সেটাকে পর্যন্ত শেষ করতে পারেনি। ডক্টর সায়ন মণ্ডল, মিস্টিরিয়াস ডেথ ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে তার মৃত্যুর কারণ হিসেবে বলা হলো যে তার প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু যে অল্টিটিউডে উনি ছিলেন সেখানে একটা সুস্থ মানুষের কোনো অবস্থায় শ্বাসকষ্টজনিত কোনো রোগ হতে পারে না। তাকেও খুন করা হয়েছিল পরিকল্পিতভাবে সেখানে। এবং সর্বশেষ এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটা বিচ্ছিন্ন ধর্ষণ খুনের ঘটনা নয়, মাদকাসক্ত হয়ে কেউ এই খুন করেনি। এবং প্রমাণ লোপ করবার জন্য পুলিশকে একটা টাইম দিয়ে দেওয়া হলো, তাকে তড়িঘড়ি তার সৎকার হয়ে গেল, বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট হয়ে গেল, অকুস্থল সেটাকে ভাঙা হলো, এবং কোনো কিছু যাতে বাকি আরো জিনিসপত্র হয়তো ছিল সেগুলো যাতে না থাকে তার জন্য বাইরে থেকে বিভিন্ন পকেটের লোক নিয়ে আসা হলো। এক জায়গা থেকে ছেলেরা আসে, যারা ভাঙচুর করতে এসেছিল তারা নির্দিষ্ট কোনো পাড়ার, নির্দিষ্ট কোনো কাউন্সিলরের, নির্দিষ্ট কোনো স্থানীয় তৃণমূল নেতার অনুগামী নয়, যাতে চিহ্নিত না করা যেতে পারে। কিছু বেলগাছিয়া, কিছু হাওড়া, এই বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে লোক নিয়ে এসে সংঘবদ্ধভাবে তাদের দিয়ে আক্রমণ করানো হলো। সুতরাং এখানে একটা কোনো বড় র্যাকেট আছে এবং সরকার সেটা জানে। সেই সত্যটাকে বার করে আনাই হচ্ছে সিবিআই এর কাজ। আর সেটা যদি বার করতে হয় তাহলে অবিলম্বে আমাদের দলের, যেটা প্রথম দিন থেকে আমরা দাবি করে আসছি, কলকাতা পুলিশ কমিশনার ওই নোট বিনীত গোয়েলের পারমিশন ছাড়া বেরোতে পারে না। কামদুনিতে যেভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর থেকে অপরাধী যাতে ধরা না পড়ে তাদের খুশি করার জন্য তথ্য প্রমাণাদি রেখেছিল কোর্টের সামনে, তারই পুনরাবৃত্তি হয়েছে আর্জিকরে। আচ্ছা, পুজো অনুদান, আজও পুজো কমিটি অনেকেই বয়কটের কথা ঘোষণা করেছে। প্রথমে উত্তরপাড়া, তারপর হাইল্যান্ড পার্ক, তারপরে কসবা, এই সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে। পুজোর অনুদানে টাকা নেব না। সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে। তৃণমূলের বিদায়ের শুরু হয়ে গেছে, ঘন্টা বাজতে শুরু করেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে দুর্ভাগ্য এটাই যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো মানুষ আক্রান্ত হলে, খুন হলে, ধর্ষণ হলে নিজের জীবন বাজি রেখে যিনি পৌঁছে যেতেন, আজকে তিনি যে সরকারটা চালাচ্ছেন সেই সরকারের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, দলের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, এবং দলের মধ্যে থেকে তার বিরুদ্ধেই পরোক্ষভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বা আওয়াজ তোলা হচ্ছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমি আমাদের বলার কথা নয়, কিন্তু সামগ্রিকভাবে সর্বাত্মক প্রতিবাদ হচ্ছে সমাজের সর্বস্তরে। মিছিলকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নেব না, কারণ ঘরের লক্ষ্মীরা সুরক্ষিত নয়, এই বক্তব্য সামনে রেখে পুরুলিয়ার মিছিল। এটা নিঃসন্দেহে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে বাতাবরণ তৈরি হয়েছে তার মধ্যে একটা রূপলি রেখা। কারণ এটাই যে আমরা যারা রাজনীতি করি বা সাংবাদিকরাও বিভিন্ন সময় বলে থাকেন যে 1000 টাকা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী সমস্ত ভোট কিনে ফেলেছেন। এটা একটা বড় সদর্থক দিক নাকি এই সরকারের। কিন্তু এভাবে যে প্রতিবাদকে বাজেয়াপ্ত করা যায় না, প্রান্তিক দরিদ্র মানুষের কাছে কিছু অনুদান পৌঁছে দিয়ে তার মতামতকে, তার ব্যক্তিগত সত্তাকে যে বাজেয়াপ্ত করা যায় না, এই ঘটনা সেটাই প্রমাণ করছে। তত্ত্বাবধানে হবে আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত। সর্বোচ্চ আদালত 22 তারিখে সিবিআইকে তদন্ত কোন পর্যায়ে রয়েছে তার একটা রিপোর্ট জমা দিতে বলেছে। রাজ্যকে বলেছে 14ই আগস্ট রাতে ভাঙচুরের ঘটনা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। তৈরি করা হলো ন্যাশনাল টাস্ক ফোর্স। দেশ জুড়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের নিরাপত্তার জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। বহু ক্ষেত্রে দেখা যায় শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যের বিভিন্ন সময় উত্তেজিত মানুষ হয়ে গিয়ে তারা চিকিৎসকদের, নার্সদের আক্রমণ করে ফেলে, বিভিন্ন হসপিটালে ভাঙচুর হয়। আর এটা শুধুমাত্র সরকারি হসপিটালের নয়, এটা নজরদারি রাখতে হবে বেসরকারি হসপিটালের উপর। কারণ শুধু সরকারের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বা দেশের কোথাও নেই যে সরকারি হসপিটালের মধ্যে দিয়েই মানুষের চিকিৎসা সম্ভব। কিন্তু বহু বেসরকারি হসপিটাল ও চিকিৎসকরা আক্রমণের শিকার, নার্সরা আক্রমণের শিকার। এটাও দেখতে হবে।
আবার সুপ্রিম কোর্ট যদি আরেকটু দয়ালু হয়ে মানুষের জন্য এই মানে অস্বাভাবিক বিলিং, প্রয়োজনের অতিরিক্ত টেস্ট করানো, প্যাথোলজিক্যাল টেস্ট করানো দিয়ে যে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, এটাও দেখতে হবে। পশ্চিমবঙ্গে একটি হসপিটালের নিচে সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার যে সিস্টেম আছে আমাদের, কোম্পানিটার নাম বললাম না, বাণিজ্যিক কারণে হসপিটালের ভেতরে ইউনিট খোলা আছে। কোন পর্যায়ে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা? সুপ্রিম কোর্ট আজকে রাজ্যের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ দিয়ে বলেছে, একের পর এক প্রশ্ন তুলেছে, খুন বোঝা সত্ত্বেও প্রিন্সিপাল এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন কেন? সকাল 9:30টায় দেহ পাওয়া গেল আর রাত 11:45টায় পুলিশ এফআইআর করলো কেন? এত দেরি কেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রিন্সিপালের পোস্টিং নিয়ে প্রশ্ন, সর্বোপরি রাত্রিবেলা কিভাবে অত লোক ঢুকে ভাঙচুর করলো তাই নিয়ে প্রশ্ন, উপর্যুপরি প্রশ্ন তুলে গেছে আজকে সুপ্রিম কোর্ট। আর সংশ্লিষ্ট যে থানা, তার সর্বোচ্চ অফিসার যিনি আছেন তাকে, কলকাতার পুলিশ কমিশনারকে এবং ওই আরজি করের সুপারকে আবার বলছি গ্রেপ্তার করতে হবে, তাদের ইন্টারোগেট করতে হবে, কাস্টাডিতে নিয়ে তবে প্রকৃত তথ্য সামনে আসবে। এই মুহূর্তে ডিএনএ স্যাম্পল, বায়োলজিক্যাল এভিডেন্স, ব্লাড স্টেইন বা প্লেস অফ অকারেন্সে কোনো ছেঁড়া জামা কাপড় পাওয়ার সম্ভাবনা সব শেষ। মেয়েটির সৎকার হয়ে গেছে। এখন আপনাকে নির্ভর করতে হবে রাজ্য সরকারের যে চিকিৎসকরা যারা পোস্টমর্টম করেছে তাদের রিপোর্টের উপরে। তো যেখানে এই ধরনের চিকিৎসক আছেন যারা কুকুরের ডায়ালিসিস করতে পারেন এসএসকেএম হসপিটালে, যেখানে এই ধরনের ডাক্তার আছেন যে যারা খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারেন, একাধিক হয়েছে, আমাদের পার্টির কর্মীদের সঙ্গে হয়েছে, তো সেই তাদের কাছ থেকে আপনি কি আশা করেন যে সেখানে একাধিক মানুষের এর মধ্যে অভিযুক্ত ছিল সেটা সামনে আসবে? একা ওই সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর একটা চেষ্টা হচ্ছে, এই ঘটনাটা ঠিক নয়। রাজ্যের পক্ষে চরম লজ্জাজনক হলো আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মন্তব্য করে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফকে দেওয়া হলো সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আন্দোলনকারীরা বলছে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে প্রশাসনের পক্ষে? এরা হাসপাতালকে রক্ষা করতে পারে না তারা। যে রাজ্যের রাজ্যপাল বলেন যে আমি ইনসিকিউর, রাজ্য পুলিশ, আমি চাই না, আমার সিআইএসএফ এর প্রোটেকশন চাই। যে রাজ্যে শাসক দলের পরিবারের কেউ খুন হলে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই, আর যে রাজ্যে একটা হসপিটালকে নিরাপত্তা দেওয়ার জন্য সিআইএসএফ নামানো হতে পারে, সেখানে তো সম্পূর্ণ রাজ্যটাতেই সিআইএসএফ নামিয়ে দেওয়া দরকার। সে রাজ্যের কোনো আইন শৃঙ্খলা আছে? এর থেকে লজ্জাস্কর অবস্থা, এর থেকে লজ্জাজনক পরিস্থিতি কোনো সরকারের পক্ষে কিছু হতে পারে না, যেখানে মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী। সম্পর্কে আস্থা ফেরাতে হবে এবং সেই আস্থা ফেরানোর জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি। কলকাতা পুলিশের প্রতি চরম অনাস্থা আছে এবং সেটা বর্তমানে ফেরানো সম্ভব নয়। এটা বুঝেই কি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল? দেখুন, সুপ্রিম কোর্ট কোনটা বুঝে সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে মন্তব্য করবার কোনো রাজনৈতিক বা নৈতিক অধিকার আমার নেই। কিন্তু যেখানে সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী, রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন নার্সদের, ডাক্তারদের, যে জনরোষ তৈরি হয়ে আপনাদের যদি কেউ আক্রমণ করে আমাদের কাছে আসবেন না, আমরা নিরাপত্তা দিতে পারবো না। প্রতিদিন কিন্তু হুমকি চলছে, কোনো না কোনো নেতা বলছেন এভাবে কোনো আন্দোলন ভাঙা যায় না। এবং সুপ্রিম কোর্টের এই রায়কে এ কারণেই আমরা স্বাগত জানাচ্ছি, অন্তত প্রতিবাদ করার অধিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, সেইটাকে তারা এস্টাবলিশ করেছেন, সেটার মান্যতা দিয়েছেন, বলেছেন কোনো আন্দোলনকে দমনপীড়ন করে বন্ধ করে দেওয়া যাবে না, আন্দোলন চলবে, প্রতিবাদ চলবে। লাস্ট একটা বলেছি, কালকে প্রতিবাদ আন্দোলনের মধ্যে তৃণমূল ঢুকে পড়ে মারধর করেছে প্রতিবাদকারীদেরকে। তো এসবের পরেও আজকে কিন্তু ওই জেলাতে মিছিল বন্ধ হয়নি,
মিছিল চলছে বিভিন্ন জায়গায় জায়গায় মিছিল যেমন এই চলছে। মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকারের উপরে, সামগ্রিক প্রশাসনের উপরে, পুলিশের উপরে ক্ষোভ যে পর্যায়ে চলে গেছে এবং যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন পশ্চিমবঙ্গে দেখা গেছে, এটা দীর্ঘ বেশ কয়েক দশক পর এ ধরনের এইভাবে মানুষ প্রতিরোধ করছেন। খাদ্য আন্দোলনের সময় একসময় মানুষ রাস্তায় নেমেছিলেন গুলি চালনার পর কলকাতায়, আর তারপরে এই ঘটনা ঘটছে। তো এই প্রতিবাদকে আপনি বন্ধ করতে পারবেন না, কারণ যে ঘটনা ঘটেছে এবং পুলিশের কাছ থেকে যে আচরণ পেয়েছে এবং সরকারের যে অমানবিক মুখ মানুষ দেখেছে, সেটা প্রত্যেকটা পরিবারকে স্পর্শ করেছে। তাই মানুষ আজকে বিচার চাইছে। মানুষ বিচার চাইছে, বিচার চাওয়ার অর্থ হচ্ছে এটাই, মানুষ মুক্তি চাইছে, তৃণমূল কংগ্রেসের হাত থেকে পরিত্রাণ চাইছে।